হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম টু এডুয়াব বাংলায়। এডুয়াব বাংলায় তোমাদের সবাইকে স্বাগতম। আমার একটা নতুন ক্লাস নিয়ে আবার চলে এসেছি। ইকোনমিক্সের এমসিকিউ নিয়ে আমরা এই সিরিজটা আলোচনা করছিলাম এবং এই সিরিজে একটা অন্যতম ক্লাস হতে চলেছে আজকে, ঠিক আছে, যেখানে আমরা দেখব কিছু কনসেপচুয়াল বেসড অ্যান্ড ইনফরমেশন বেসড ইকোনমিক্সের কোশ্চেন। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, এক একটা কমিশনের ফেভারিট ফেভারিট জোন থেকে এই কোশ্চেনগুলোকে আমরা তুলে এনেছি। আশা করি তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে কিছু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা দেখলে ইকোনমিক্সের ছোট ছোট কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। মানে আমরা এমসিকিউ মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা সবাই জয়েন হয়ে যাও ক্লাসটায় এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীর মাধ্যমে, ঠিক আছে, যাতে আমরা ক্লাসটা সবার কাছে রিচ করতে পারি। কারণ ইকোনমিক্স জিনিসটা এমন জিনিস, খুব সহজভাবে অনেকে মানে বুঝে উঠতে পারে না, যেহেতু আমাদের স্কুল লেভেলে ইকোনমিক্সে সেভাবে আমরা পড়ে থাকি না। কিন্তু আমরা চেষ্টা করছি যে, কিন্তু পরীক্ষায় এখন আসছে অনেক, দেখতে পাচ্ছি আমরা এই লেটেস্ট যে এনটিপিসি 2024 পরীক্ষা হয়েছে, সেখানে আমরা ইউজি লেভেলে দেখতে পেয়েছি, ইউজি এবং অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যাজুয়েশন লেভেলেও দেখতে পেয়েছি ইকোনমিক্স থেকে অনেক ধরনের কোশ্চেন এসছে। তার মধ্যে কিছু কিছু কনসেপচুয়াল বেসড এবং কিছু কিছু ইনফরমেশন বেসড বা তোমার বলতে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ইকোনমিক্সের কোশ্চেন মারাত্মকভাবে এসছে, ঠিক আছে? তো সেইগুলো আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়ার জন্য বা বোঝার জন্য বা রিটেন করার জন্য আমাদের বেসিক কনসেপ্টগুলো জানা খুব প্রয়োজন। সেইগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং তার সাথে সাথে এমসিকিউগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বেসিক্যালি, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা এক এক করে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, আর আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তোমরা দেখেছো আমরা আগে পরবর্তী দুদিন আগে মানে ক্লাস চলছে এই সিরিজের, একটা ক্লাস গেছে অলরেডি। তা আশা করি তোমার ক্লাসটা হেল্পফুল হয়েছে। তা আজকে আমাদের নেক্সট ক্লাসটা রয়েছে, সেখানে আমরা দেখে নিই। চলো কি কি এমসিকিউ রয়েছে, চলো শুরু করা যাক। চলো, এইগুলো আমরা আগের দিন করেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। দেখো এখানে ফার্স্ট যে এমসিকিউটা আমি রেখেছি তোমাদের কাছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা দিয়ে তোমাদের একটা বুঝতে পারবে যে এমসিকিউ ইকোনমিক্স থেকে কি রকম ডেপথ লেভেলে এমসিকিউ গুলো চলে আসছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? আগে তোমাদের বুঝিয়েছিলাম জিডিপি অ্যান্ড জিএনপি পার্থক্যটা কোনটা। জিডিপি মানে হচ্ছে একটা দেশের বাউন্ডারির মধ্যে বা একটা দেশের টেরিটরির মধ্যে একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যত ফাইন্যান্সিয়াল মানে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হচ্ছে, তার যে সমষ্টি, সেটাকে আমরা বলি জিডিপি। এবং জিএনপি হচ্ছে আমাদের ন্যাশনালের মাধ্যমে, সেটা আমাদের দেশের বাইরে হোক, দেশের অভ্যন্তরে হোক, শুধুমাত্র ন্যাশনালদের দ্বারা বা আমাদের দেশের মানুষের দ্বারা যেটুকুনি উৎপাদন করা হয়, যে যা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস উৎপাদন করা হয়, তার যে মূল্যটা, সেটাকে আমরা জিএনপির মধ্যে ধরি। তো বোঝা যাচ্ছে জিডিপি অ্যান্ড জিএনপি পার্থক্যটা আমরা আগের দিন পড়েছি। এবার জিডিপি জিএনপি বার করতে গেলে এবার কীভাবে বার করতে হয়, ঠিক আছে, বা জিডিপি থেকে জিএনপি কীভাবে বার করবো, বা জিএনপি থেকে জিডিপি বার করবো কীভাবে, যা আমরা দেখে নিই। চলো, ফার্স্ট অপশন দেখবে, জিএনপি ইকুয়াল টু জিডিপি মাইনাস নেট ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড। এটা কি হবে? নাকি জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড হবে? নাকি সি অপশন, যেটা জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস ট্যাক্সেস মাইনাস সাবসিডিস জিডিপি জিএনপি? এখানে বেসিক্যালি তোমার জানতে চাইছে, ফার্স্ট অপশন দেখবে জিএনপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের কনসেপ্ট এখানে আসবে না আপাতত, পরবর্তীকালে দেখবো আমার ডিপ্রিসিয়েশন যখন বার করবো, জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন কাটবো সেটাকে হয়ে যায় মানে জিডিপি থেকে, সেটা আলাদা কনসেপ্ট, সেটা ডেপ্রিসিয়েশন কনসেপ্ট এই ক্ষেত্রে আসবে। তার তোমার যেটা মনে রাখতে হবে, জিএনপি যখন বার করতে যাব তখন আমরা জিডিপি থেকে, জিডিপির মধ্যে ফ্যাক্টর ইনকাম সবসময় অ্যাড করব। তো ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড মানে দু ধরনের ফ্যাক্টর ইনকাম হয় আমরা দেখেছি। একটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম। নেট ফ্যাক্টর ইনকামের আগে যেটা আমাদের পড়তে হবে, সেটা বুঝে নিতে হবে, যেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অ্যান্ড ফ্যাক্টর ইনকাম গোজ টু অ্যাব্রড। এই দুটোকে যখন সমষ্টি করা হয়, যত বার করা হয়, সেটাকে আমরা সিঙ্গেল টার্মে যেটাকে বলি নেট ফ্যাক্টর ইনকাম বলি। এবং জিএনপি যখন বার করবে তখন দেখবে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এই ফ্রম অ্যাব্রড তোমাদের মনে রাখতে হবে। ফ্রম অ্যাব্রড, এই যে ফর্মটা তোমরা খুব ভালোভাবে দেখবে, ফ্রম অ্যাব্রড সেটা কিন্তু অ্যাড হয়, ঠিক আছে? নেট
যখন জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টরি ইনকাম অ্যাব্রড হয়। আর যদি নেট যদি না থাকতো তাহলে হতো ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস হয়ে যেত ফ্যাক্টর ইনকাম গোস টু অ্যাব্রড। ঠিক আছে, যখন দিয়ে দিই নেটের মধ্যে তোমাকে ধরে নিতে হবে যেখানে নেট বলা আছে, তাহলে সেক্ষেত্রে নেট ফ্যাক্টর ইনকাম জাস্ট এইটুকুনি মনে রাখবে। সেক্ষেত্রে ফ্যাক্টর ইনকাম পুরোটা বলার দরকার নেই, সেখানে মাইনাস অ্যাব্রড চলে যাচ্ছে সেটাও বলার দরকার নেই। যেটা বাইরে থেকে টাকা নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড মানে যেটা বলতে যাচ্ছি তোমরা খুব দেখবে, যারা মনে করবো আমাদের দেশের লোক কিন্তু বাইরে কাজ করছে, সে একটা টাকা পয়সা পাঠাচ্ছে সেই গুডস অ্যান্ড সার্ভিসের একটা রেমিটেন্স হিসাবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা যখন জিএনপি বার করবো, যখন জিডিপি না কিন্তু জিএনপি বার করবো, তখন দেশের যে জিডিপি রয়েছে তার সঙ্গে কিন্তু ওই টাকাটা অ্যাড হবে। তাহলে রাইট অ্যান্সার ইজ বি। বোঝা গেল তোমাদের? এই কনসেপ্টগুলো কিন্তু একটু ভালোভাবে পড়বে। জিডিপি জিএনপি মানে আমরা আগেই দেখলাম যে আমার শুধুমাত্র ন্যাশনালসদের দ্বারা, শুধুমাত্র ন্যাশনালস যারা রয়েছে তাদের দ্বারা যে ইনকামটা হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা হয়, সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র আমার দেশীয় নাগরিক। সেই ক্ষেত্রে দেশীয় নাগরিকরা যখন নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বাইরে থেকে টাকাটা ঢুকছে, সেইটাকেই আমরা বলছি জিএনপি। তাহলে বারবার মনে রাখবে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, এটা ভেরি কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা আগের দিন দেখেছিলাম তোমাদের মনে হয় এই কোশ্চেনগুলো। ঠিক আছে, আমি তোমাদের বেছে বেছে করাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেন দেখুন, ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য পারপাস। আমি বেসিক্যালি আজকে যে সেশনগুলো রেখেছিলাম আমি খুব অর্গানাইজড ওয়েতে রাখতে চেয়েছি, যেখানে হচ্ছে তোমাদের ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের ন্যাশনাল ইনকাম নিয়ে একদিন পুরোপুরি আলোচনা করব। ঠিক আছে, তারপরে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, প্রপার্টি, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো এইগুলো রয়েছে, পাবলিক ফিনান্স নিয়ে আসবো। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কোশ্চেন রয়েছে, প্ল্যানিং কমিশন থেকে কোশ্চেন রয়েছে, সেইগুলো নিয়ে আমরা পার্টিকুলারভাবে একটা অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করব। তাতে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, কারণ একটা কনসেপ্টটা যদি একবার বিল্ড আপ হয়ে যায় না, তাহলে তোমাদের পরবর্তীকালে কোনো একটা সমস্যা সেভাবে হবে না আশা করছি। তো কনসেপ্টটা বিল্ড করা খুব ইম্পর্টেন্ট আমাদের এই ক্ষেত্রে। ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য পারপাস অফ রুরাল রিজিওনাল ব্যাংক। বুঝতে পেরেছো? পারপাসটা কেন তৈরি করা, পারপাস শুরু হয়েছিল, কেন পারপাসটা প্রয়োজন হয়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে জানতে চাইছে। তো তোমরা যারা জানো বলতে পারো, তোমরা যারা জানো এই রুরাল ব্যাংকের সম্বন্ধে তারা একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, যে রিজিওনাল রুরাল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাও দেখি। বুঝতে পেরেছো? কমেন্টে জানাবে কত সালে স্থাপিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, কমেন্টে জানাবে। দেখো এবার বলতে যাচ্ছে কি, দেখো অপশন এ দেখ, টু ফাইন্যান্স লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, এটা কি করতে চেয়েছিল? বি কি বলছে, টু ক্যাটার টু ব্যাংকিং নিডস অফ রুরাল অ্যান্ড দ্য সেমি আরবান এরিয়াস, এটা কি করতে চেয়েছিল? টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই, এটা কি রুরাল ব্যাংকের কাজ, মানি সাপ্লাই কাজ করা? অপশন ডি বলছে যেটা টু ম্যানেজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো অপশনগুলো পড়লেই তুমি বুঝতে পারবে যে এইটা তো আরবিআই এর কাজ, মানি সাপ্লাইকে কন্ট্রোল করা আরবিআই এর কাজ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে কন্ট্রোল করা তো আরবিআই এর কাজ। রিজিওনাল রুরাল ব্যাংকে কি কি দরকার, কেন এখানে প্রয়োজন কি? তো ফাইন্যান্সটা, এটা কি ফাইন্যান্সের, তাই আইআরডিবি কোথায় যাবে, আইসিআইসিআই ব্যাংক কোথায় যাবে? যদি ফাইন্যান্স লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কোথায়, এরাই ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট ব্যাংক নাকি? তাহলে টু ক্যাটার দ্য ব্যাংকিং নিডস অফ রুরাল অ্যান্ড দ্য সেমি আরবান এরিয়া, মানে ব্যাংকিংটা রুরাল এরিয়া, গ্রাম্য এবং সেমি আরবান মানে ওই নগর মফস্বলে যাতে ছড়িয়ে দেওয়ার জন্য, ক্যাটার করার জন্য এই যেটাকে আনা হয়েছিল। এটা বুঝতে পারছো? তো প্রথম রুরাল ব্যাংক কোথায় স্থাপিত হয়েছিল সেটাও তোমরা জানাবে কমেন্ট করে। ঠিক আছে, প্রথম রুরাল ব্যাংক কি ছিল, বা এখন বর্তমানে যে রিজিওনাল রুরাল ব্যাংক আছে তার নাম কি, এই তিনটে তোমাদের জন্য সেরে রাখলাম। তাও এই কোশ্চেনটা অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, 1975 সালে স্থাপিত হয়েছিল এটা। তোমাদের কাছে কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট আরআরবি কি, কে ছিল, কোনটা ছিল, তোমাদের কাছে কোশ্চেন থাকবে। নেক্সট যাচ্ছি, নেক্সট। এটা এটা আগের দিন হয়তো করেছিলাম, ঠিক আছে।
দেখ এখানে দেখো তো, হোয়েন, এখানে একটা আরেকটা কনসেপ্ট চলে, হোয়েন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া increases repo rate, what is likely effect? রেপো রেট যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? দেখো এখানে টুলস আমাদের দেখেছি যে এখানে হচ্ছে রিজার্ভ আরবিআই এর কিছু কিছু টুলস রয়েছে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে রেপো রেট ইজ এ, এটা আমরা জানি একটা এটা কোয়ান্টিটেটিভ টুলস। তাহলে রেপো রেট মানে কি? রেপো রেট মানে হচ্ছে তোমাদের যেখানে বলা যাচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক, সাপোজ ধরো কমার্শিয়াল ব্যাংকে আরবিআই যে হারে লোন, মানে যে হারে লোন দেয় সেটাকে আমরা বলি রেপো রেট। খুব সহজভাবে শর্ট টার্ম লোন দেয় কমার্শিয়াল হার, মানে আরবিআই যে হারে কমার্শিয়াল ব্যাংকে শর্ট টার্মের জন্য লোন দেয় সেটাকে আমরা বলি রেপো রেট, খুব বেসিকভাবে শর্ট টার্মের জন্য। এবার যদি রেপো রেটটা যদি বাড়িয়ে দেয় তাহলে কি করবে? রেপো রেট যদি মনে করেন বেড়ে গেল তাহলে কি হবে? আরবিআই যে কমার্শিয়াল ব্যাংকগুলো যে আরবিআই থেকে যে লোনগুলো নেবে সেটা তো দাম তাকে বেশি খরচা দিতে হবে। আগে মনে করো একটা সাপোজ একটা কমার্শিয়াল ব্যাংক ধরি পিএনবি, আরবিআই থেকে একটা লোন নিত, লোনের খরচা পড়তো একটা 1,000 টাকার উপরে, লোনের উপর মনে করো ধরো 60 টাকা দিতে হতো, ঠিক আছে? 1,000 টাকার লোনের উপর 60 টাকা দিত 6%। এবার যে হচ্ছে রেপো রেট বাড়িয়ে দিল, তো সেক্ষেত্রে এখন যে 1,000 টাকা লোন নিতে গেলে আরবিআই থেকে 80 টাকা চার্জ করছে, 20% বেড়ে গেল, তাহলে কি হলো? কমার্শিয়াল ব্যাংকের যে ঘরের টাকাটা সেটা একটু কমে গেল। কয়ের টাকা কমে যাওয়া মানে সে লেন্ডিং ক্ষমতা কমে গেল। লেন্ডিং ক্ষমতা কমে গেলে কি হয় সেটা একটু দেখে নাও, সেটা একটু দেখবে। ইট এনকারেজ দ্য ব্যাংক টু বড় মোর মানি। এটা কি বেশি টাকাটা যে বেড়ে গেল, খরচাটা বেড়ে গেল তো আমার, তাহলে কি বড় করতে বলছে মোর মানি নাকি? এবার অপশন বি দেখো, তাহলে খুব ইন্টারেস্টিং এখানে। ইট ইনক্রিজ দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। এটা কি মানি সাপ্লাই বাড়িয়ে দেয়? তাহলে রেপো রেট কি মানি সাপ্লাই বাড়িয়ে দেয়? ইট মেক দ্য বোরোইং দ্য মোর এক্সপেন্সিভ হুইচ ক্যান কার্ভ দ্য ইনফ্লেশন। এটা কি বলতে চাইছে? অপশন ডি যেটা বলছে, ইট রিডিউস দ্য ইন্টারেস্ট রেট ফর হোম লোনস। এটা কি বলতে চাইছে? না। রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর, এইগুলো প্রত্যেকটা আনা হয়েছে টু কাট মানি সাপ্লাই, টু কার্ভ ইনফ্লেশন। আর আমরা জানি ইনফ্লেশনের সঙ্গে মানি সাপ্লাই বাড়লে ইনফ্লেশন হয়। তো সেই অনুযায়ী ঘুরিয়ে যেটা বলতে চাইছে যে ই, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। ইট মেক্স দ্য বরোয়িং মোর এক্সপেন্সিভ। বরোয়িংস করা, লোন নেওয়া, ধার নেওয়া, এটা মোর এক্সপেন্সিভ হয়ে যাবে। রেপো রেট যদি বাড়িয়ে দেয় তাহলে আরবিআই থেকে ধার নেওয়া খুব মুশকিল। তাহলে প্রথমে ডেফিনেশন যদি জানতে, এখানে ডেফিনেশন জানলেই তোমার এই কোশ্চেনের অনসারটা হয়ে যেত, উত্তরটা হয়ে যেত। ডেফিনেশন মানে কি? কমার্শিয়াল ব্যাংকগুলো যে হারে আরবিআই থেকে লোন নেয় সেটাকে আমরা রেপো রেট বলি, শর্ট সময়ের জন্য, শর্ট টাইমের জন্য, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি বলছে? ইট মেক্স বরোয়িং মোর এক্সপেন্সিভ। লোন নেওয়া, ধার নেওয়াটা মোর এক্সপেন্সিভ হয়ে যাবে, হুইচ ক্যান কার্ভ ইনফ্লেশন। বুঝতে পারা যাচ্ছে? বুঝতে পারলে ব্যাপারটা? এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট, এটা আগের দিন করেছিলাম, ডিমান্ড পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট না? এবার দেখো এখানে কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, অনেকবার পরীক্ষা এসছে, অনেকবার এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা বারবার আসছে, তাই তোমরা একটু করার চেষ্টা করো। তোমার যেহেতু দেখো, ফার্স্ট ব্যাংক টু বি স্টেবলাইজড ইন ইন্ডিয়া ওয়াজ, ফার্স্ট ব্যাংক কি ছিল? ফার্স্ট ব্যাংক কি ছিল? ইন্ডিয়ার ফার্স্ট ব্যাংক কি ছিল? তোমার যদি জানো বলো, কে ছিল এর মধ্যে? অপশন অ্যান্সার দাও। এখান থেকে এই ব্যাংকগুলো তো নাম তো রয়েছেই, নামের পাশাপাশি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও খুব ইম্পর্টেন্টলি জানতে চাই। দেখো আমি বলেছি ফার্স্ট ব্যাংক কে ছিল। এই ব্যাংকটা ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল 1700, বাপরে বাপ, 1770, বহুত পুরনো, সেই সবে ইংরেজরা আসা শুরু করেছে জাস্ট। না, ইংরেজরা এসেছিল অনেকদিন আগে যদিও, 1613 দিকে, তারপরেও অনেক বছর কেটে যাওয়ার পরে এটা ব্যাংক অফ হিন্দুস্তান। এবার নেক্সট হচ্ছে পাঞ্জাব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? পাঞ্জাব ব্যাংক কে প্রতিষ্ঠিত করে বলো তো? ফাউন্ডার মেম্বার কে ছিল? একজন কিন্তু ফেমাস হিস্টোরিয়ান কিন্তু, সেটা তোমরা জানাবে কিন্তু। এটা 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 প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত। স্টেট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্টেট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। বোঝা গেল?
হ্যাঁ, স্টেট ব্যাংকের আবার একটা অনেক সময় কোশ্চেন না, স্টেট ব্যাংকে যদি ভেরি ফেমাস ব্যাংক, এটা কত ডেটটাও দেয় কিন্তু এখান থেকে, তোমাকে এখানে মনে রাখতে হবে কিন্তু এই ব্যাংকের ডেট কবে প্রতিষ্ঠিত হয়েছে তার ডেটটাও মনে রাখতে হবে। তো 1 জুলাই 1 জুলাই 1995-এ 1955-এ তোমার স্টেট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল? তো এলাহাবাদ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে তোমার সেটা বলো দেখি। এলাহাবাদ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এলাহাবাদ ব্যাংক এটাও অনেক পুরনো, 1865 সালে। বোঝা গেল? এলাহাবাদ ব্যাংক। হ্যাঁ, এখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একজন যে প্রতিষ্ঠিত ফাউন্ডার মেম্বার ছিল সেটা কিন্তু লালা রাজপথ রায় was the founder member of the পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যান্সার কি হবে তাহলে এখান থেকে বুঝতেই পারছো, ডেট কোনো যখন দিয়ে দিয়েছি তাহলে অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে। বুঝতে পারছো? মহাবিদ্রোহ শেষ হয়ে প্রায় কত বছর হয়ে গেছে? প্রায় 13 বছর হতে চললো মহাবিদ্রোহ শেষ হয়ে গেছে। মহাবিদ্রোহ বলছি কেন, ব্যাটেল অফ পলাশি শেষ হয়ে গেছে। পলাশি, ঠিক আছে। তারপরে সেই সিরাজদৌল্লা ব্যাটেল অফ পলাশি শেষ, পলাশি কত সালে হয়েছিল? 1757। তার প্রায় 13 বছর পর এই জিনিসটা হয়েছিল, ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বোঝা গেল ব্যাপারটা। চলো নেক্সট যাচ্ছি। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন, দেখো রিজার্ভ ব্যাংক কিন্তু প্রাইভেট ব্যাংক ছিল প্রথমে, প্রথমেই থেকেই কিন্তু রিজার্ভ ব্যাংকে কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক বা সরকারি ব্যাংক, একদম সরকারের মাথা এটা কিন্তু ছিল না। রিজার্ভ ব্যাংক কিন্তু প্রথমে একটা প্রাইভেট ব্যাংক ছিল। এবার এটাকে 1934 সালে অ্যাক্ট অনুযায়ী, ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী 1935 সালে রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল। রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল 1935 সালে। ডেটটা কত? ডেটটা কত অ্যান্সার দাও। ডেটটা কত বলো দেখি। ডেট, এই সালগুলো কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাংকের ডেটটা মনে রাখবে কিন্তু, স্টেবিলিস্ট শুধুমাত্র ইয়ার মনে রাখলে হবে না, ডেটটা মনে রাখবে। 1 এপ্রিল, 1 এপ্রিল, এপ্রিল ফুলের দিন। 1 এপ্রিল এটা কিন্তু স্থাপিত হয়েছিল বাই দ্য অ্যাক্ট অফ 1934। কিন্তু ন্যাশনালাইজড হয়েছিল কিন্তু পরে। ন্যাশনালাইজ মানে সরকারের অধিগ্রহণ করেছিল, 51% শেয়ার চলে গেছিল সরকারের হাতে। সেটা কখন হয়েছিল? ন্যাশনালাইজড হয়েছিল সেটা হবে 1949 সালে। বুঝতে পারলে ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেমাস কোশ্চেন, বারবার আসে পরীক্ষায়, তোমরা বললে জানাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই জিনিসগুলো বুঝতে পারছো। কনসেপ্ট দুটো তিনটে কোশ্চেন কনসেপচুয়াল ছিল, খুব ভালো। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড ইন, কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফর্ম করেছিল? 1 জুলাই বললাম একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। স্টেট ব্যাংক কবে ফর্ম করেছে? 1 জুলাই 1955। এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট সাল, এই সালগুলো তো বলবে তো তোমার অ্যান্সার, এটা তো জানতেই পারো না। 1947 সালে কি ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। এই সালে কি হয়েছিল একটা বড় দেখি। এই রিসেন্টলি কিছু একটা কথা চলছে যে ব্যাংক মার্জার নিয়ে, প্রথম ব্যাংক মার্জার কবে হয়েছিল সেটা কিন্তু ব্যাংক মার্জার, লার্জেস্ট নাম্বার অফ ব্যাংক মার্জার হয়েছিল। কতগুলো ব্যাংক মার্জার হয়েছিল সেটা কিন্তু তোমরা জানাবে। এবং এই সালে 1980 সালেও সেকেন্ড ব্যাংক মার্জার হয়, সেকেন্ড ব্যাংক মার্জার হয় কিন্তু। সেকেন্ড ব্যাংক মার্জার কিন্তু এই 1980 সালে, সেই সময় কিন্তু 6খানা ব্যাংক মার্জার হয়েছিল বলে দিলাম। তাহলে প্রথম এই 1969 সালে ব্যাংক মার্জারটা হয়েছিল, সেই সময় কিন্তু আর একটা জিনিস, 1969 সালটা কিন্তু আরেকটা এই সালভাবে এরকমভাবে রিলেট করে করে পড়বে কিন্তু, তাহলে বুঝতে পারবে, দেখবে অনেক ইনফরমেশন। 1969 সাল থেকে কিন্তু আমাদের এমআরটিপি অ্যাক্ট, মনোপলি রেস্ট্রিক্টেড অ্যাক্ট যেটা হয়েছিল না, সেটাও কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা পরবর্তীকালে যখন পড়বো তখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো। কিন্তু ব্যাংক মার্জার হয়েছিল 1969, কতগুলো ব্যাংক মার্জার হয়েছিল সেখানে আমরা পড়বো, দেখে নেবে, ঠিক আছে? বলবে তোমার উত্তরে জানাবে কমেন্ট করে। বোঝা গেল? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়ান্টিটেটিভ টুলস অফ মনিটারি পলিসি? এখানে দুটো ইনফরমেশন তোমাদের খুবই, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল বা এই জিনিসটা কোথা থেকে এলো, একটা মনিটারি পলিসি, এই জিনিসটা কোথা থেকে। পলিসি দেখো, পলিসি এখানে টুলসও হচ্ছে দু ধরনের হয়,
আমাদের এই মনিটারি সিস্টেম বা ইকোনমিতে টুলস হচ্ছে দু ধরনের রয়েছে আরবিআই এর ক্ষেত্রে। এক হচ্ছে কোয়ান্টিটেটিভ, এর যেখানে হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। ঠিক আছে? তো কোয়ান্টিটেটিভের মধ্যে এর মধ্যে চাইতে চেয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়ান্টিটেটিভ টুল অফ মনিটারি পলিসি, বা এখানে জানি মনিটারি, এবার দেখো মনিটারি পলিসি ফিসকাল পলিসি দু ধরনের পলিসি হয় ইকোনমিতে। তো মনিটারি পলিসি কন্ট্রোল করে কে হচ্ছে আরবিআই, আর ফিসকাল পলিসি করে গভর্নমেন্ট, ফাইন্যান্স মিনিস্ট্রি। এটা দুটো ডিস্টিংস করা গেল। এবার এখানে যেহেতু মনিটারি পলিসি মানে আরবিআই ধরে নিতে পারো কোনটা আরবিআই কোয়ান্টিটেটিভ টুল বলছে। ওপেন মার্কেট অপারেশন, নাকি অপশন বিতে বলছে মোরাল সিচুয়েশন, নাকি অপশন সিতে বলছে ক্রেডিট রেশনিং, নাকি ডিরেক্ট অ্যাকশন বলছে। দেখো এখানে হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল আমরা যেটা বলি সেটার মধ্যে ওপেন মার্কেট অপারেশন ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিংস। এগুলো কি কি ব্যাপারটা কি সেটা বলবো। কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে কয়েকটা নাম মনে রেখে তো তোমরা হচ্ছে, এক হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর, এইগুলো হচ্ছে সব। তারপর হচ্ছে রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসপি, এমএসএফ। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে তোমার হচ্ছে সব কিছু কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে পড়ে, কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে পড়ে। আর বাকি যে তিনটে দেখছো না, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। এগুলো কোনো লিগাল অ্যাকশন সেভাবে নেবে না, কিন্তু তোমাকে একটা মোরাল সলিউশন দেবে। এখানে মোরাল মানে নৈতিকতা নিয়ে বলতে চাইছে যে এগুলো সবই কিন্তু ওই তোমার মানি সাপ্লাইকে কন্ট্রোল করার টুলস হচ্ছে আরবিআই। ঠিক আছে, তো ক্রেডিট রেশনিং, ক্রেডিটটা কমিয়ে দেওয়া, ডিরেক্ট অ্যাকশন, কোনো ব্যাংকে ডিরেক্ট অ্যাক্ট করলো, এইগুলো কিন্তু রয়েছে কিন্তু কোয়ালিটেটিভ টুলের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবার কি ব্যাপারটা সেটা আমরা পরবর্তীকালে যখন ডিটেলস আলোচনা করবো। ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন দেখো ওখানে একটা খুব সহজভাবে বলে দিচ্ছি আপাতত এখন। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে বাজার থেকে শেয়ার কিনে নেওয়ার যে ক্ষমতা আরবিআই এর, সেটাকেই বলছে ওপেন মার্কেট অপারেশন। দেখো মনে করো সাপোজ গভর্নমেন্ট শেয়ার বা বিক্রি করলো, ঠিক আছে, আরবিআই মনে করো বিক্রি করলো শেয়ারটা, কোনো একটা শেয়ার মনে করো বিক্রি করলে, তাহলে কি হয় ব্যাপারটা? শেয়ার বিক্রি করা মানে হচ্ছে তুমি পাবলিক শেয়ারগুলোকে কিনবে। শেয়ার যদি পাবলিক কিনে তাহলে আরবিআই ঘরে টাকা পয়সা জমা হবে। টাকা পয়সা যখন আরবিআই ঘরে চলে গেল তাহলে কিন্তু মানি সাপ্লাই সেভাবে কন্ট্রোল হবে। এবার উল্টো দিকে যদি আরবিআই যদি শেয়ারগুলোকে বিক্রি করে তাহলে কিন্তু টাকাগুলো ঢুকে যাচ্ছে আরবিআই। এবার উল্টো দিকে যদি আরবিআই আবার সেল কোনো মানে না কিনে, মনে করো কিনতে চাই আবার, মানে বা বিক্রি করতে চাই, সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা? বিক্রি যদি করে আবার বিক্রি করলো, মনে করো আরবিআই মনে করো গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করলো, তাহলে বিক্রি করলে টাকাগুলো সব চলে আসতো সাপোজ। এবার মনে করো আরবিআই মনে করো কিনতে চাই এবার। এবার কিনতে চাইলে কি হবে? তোমাকে পাবলিককে টাকা দিতে হবে। এর কাছে মনে করো 5 জনের কাছে 5টা শেয়ার রয়েছে, গভর্নমেন্ট বা শেয়ার বা সিকিউরিটি রয়েছে। ঠিক আছে, গভর্নমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি বলি, এই শেয়ার সিকিউরিটি রয়েছে। আর আরবিআই মনে করো সিকিউরিটি কোনোকে কিনতে চাই, কিনলে কি আরবিআই টাকা দিতে হবে, তাহলে মার্কেট সাপ্লাই বেড়ে যাবে। তাহলে এখানে বুঝতে পারলে যখন মনে করো আরবিআই কোনো জিনিস শেয়ারগুলোকে বা সিকিউরিটিগুলোকে কিনতে চাইলে সেক্ষেত্রে মানি সাপ্লাই বাড়বে, আবার বিক্রি করতে চাইলে মানি সাপ্লাই কমবে। কেন? টাকাগুলো ঢুকে যাচ্ছে, আবার টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ওপেন মার্কেট অপারেশন হয়। ঠিক আছে, এটাকে বলছে ওপেন মার্কেট অপারেশন। বোঝা গেল ব্যাপারটা? ক্যাশ রিজার্ভ রেশিও এটা আমরা আহ, দেখে নিই। ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও মানেটা কি তোমার এই যে আগেই বললাম যে ব্যাংক, তোমার ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, সিআরআর, এইগুলো বেসিক্যালি সব কিছু কোয়ান্টিটেটিভ টুলস অফ আরবিআই টু কন্ট্রোল মানি সাপ্লাই। এখানে আর সিআরআর যেটা বলছে, সিআরআর মানে বেসিক একটা টুলস যেখান দিয়েও মানি সাপ্লাই কন্ট্রোল করে হচ্ছে আরবিআই। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তুমি মনে করো সাপোজ ব্যাংকে যে আমানত জমা দাও বা একটা ফিক্সড ডিপোজিট করলে, সেই যে আমানতের যে অংশ কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছে জমা রাখে, সেইটাকেই বলছি আমরা সিআরআর। এবার কতখানি যে পরিমাণে জমা রাখবে, আরবিআই কতখানি পরিমাণে ওই টাকার অংশ তুলে নেবে, সেটাকেই বলছে ক্যাশ রিজার্ভ রেশিও। ওই রেশিওটাই এখানে ম্যাটার করে। যদি মনে করো সাপোজ ধরো, যদি মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমালে, ওই 100 টাকার 4 টাকা হচ্ছে আরবিআইকে জমা রাখতে হবে। তাহলে কি হলো, সিবিআই এখন সিআরআর রেট 4% ধরে নি। এবার মনে করো সিআরআর মনে করো বাড়িয়ে দিল আরবিআই, যে তুমি আগে 4 টাকা রাখতে কিন্তু এখন তোমাকে 6 টাকা রাখতে হবে। তাহলে কি হলো, ব্যাংকের কাছে আগে পড়ে থাকতো 96 টাকা, 4 টাকা যেহেতু যেত, এখন ব্যাংকে পড়ে থাকছে হচ্ছে 94 টাকা, 2 টাকা কমে গেল। তাহলে ব্যাংকের হাতে কি টাকা কমে গেল।
এই টাকা কমে যাওয়া মানে ব্যাংক তোমাকে লোন দিতে কম পারবে, ঠিক আছে? ক্রেডিট কন্ট্রোল হয়ে যাচ্ছে এদিকটা, মানে ব্যাংক সে বেশি পরিমাণে লোন দিতে পারবে না। এটা যদি বৃহৎ আকারে দেখো, 100 টাকা মানে একটা সামান্য উদাহরণ দিয়ে বললাম, কোটি কোটি টাকা, কোটি লক্ষ টাকা যখন দেখবে, তো এটা কিন্তু হিউজ অ্যামাউন্টে ভ্যারি করবে, ঠিক আছে? 2% ভ্যারি মানে বিশাল ভ্যারি করছে। তাহলে কি, লোন দেওয়ার ক্ষমতা কমার্শিয়াল ব্যাংকে কমে গেল, যেহেতু আরবিআই এখন বেশি টাকা চাইছে, ঠিক আছে? তো সেই হিসাবে বলছে এটা সিআরআর। তাহলে এখানে কি অপশনটা কি দেখো, অপশন বলছে ক্যাশ হেল্ড বাই পাবলিক, এখানে ডেফিনেশন চেয়েছে, এখানে বেশি কিছু চাইনি, মানি সাপ্লাই সম্বন্ধে সিআরআই কি রেট বা কেন কমবে বাড়বে সেটা চাইনি। এখানে খুব সহজভাবে যেটা চেয়েছে হচ্ছে ডেফিনেশনটা চেয়েছে। এ, ক্যাশ হেল্ড বাই দ্য পাবলিক। বি বলছে ক্যাশ রিজার্ভ কেপ্ট বাই দ্য ব্যাংকস উইথ আরবিআই। ব্যাংকস বলতে এখানে কমার্শিয়াল ব্যাংকের কথা বলেছে। আর অপশন সি কেটে বলছে যেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংকস, ব্যাংক কি নিজের কাছে টাকা জমা দেবে, নাকি অপশন ডি যেটা বলছে টোটাল মানি সাপ্লাই। সিআর মানে কি টোটাল মানি সাপ্লাই? না। তাহলে আমরা বললাম যে কমার্শিয়াল ব্যাংকগুলো তোমার আমানতের যে অংশ আরবিআই এর কাছে জমা রাখে সেটাই হবে সিআরআর বেসিক্যালি। কোন রেটে রাখবে সেটা ইম্পর্টেন্ট। তো অপশন বি ইজ রাইট অ্যান্ড ক্যাশ রিজার্ভ উইথ কেপ উইথ দ্য আরবিআই, ঠিক আছে? তো বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমাদের কাছে এই কয়েকটা কোশ্চেন তোমরা দেখলাম, খুব কনসেপচুয়াল কোশ্চেনগুলো দেখলাম। তোমার যদি ভালো লাগে তাহলে আরও তোমাদের এই ধরনের তোমাদের কাছে নিয়ে আসবো এরকম সিরিজ, যাতে তোমাদের পড়াশোনায় হেল্প হয়, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত এইটুকুনি থাক। আশা করি তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর তোমাদের আর কিছু কিছু ডিমান্ড যদি থাকে কোনো কিছু সম্বন্ধে, তাহলে তোমরা ফার্দার জানিও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমাদের কাছে এক্সপেক্ট করছি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর টুডে, ঠিক আছে? তোমরা ভালোভাবে সবাই থেকো, আর কিছু লাইক শেয়ার করো। আর যদি কোনো সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা জানাতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ফোন করে। ধন্যবাদ।